আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাহমিদা ফেরদৌসি। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে। আজকের দিনে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ডেঙ্গি জ্বর, যেটা বর্তমানে আমাদের একটা আতঙ্কেরও নাম। কিন্তু আমাদের আসলে এই জ্বর থেকে কিভাবে আমরা প্রতিরোধ পেতে পারি এবং কিভাবে এটা থেকে রক্ষা করতে পারি, এজন্য আমাদের সচেতনতার প্রয়োজন এবং ডেঙ্গু সম্পর্কে কিছু জানাও প্রয়োজন। তাহলে আমরা প্রথমে জানি যে এটি আসলে কি। ডেঙ্গু জ্বরটা ডেঙ্গু ভাইরাস নামে এক ধরনের ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং এই ভাইরাসটি ছড়িয়ে থাকে ফিমেল এডিস মশা দিয়ে। এই ভাইরাসটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। যদি কোনো ফিমেল এডিস মশা কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে ফেব্রাইল অবস্থায় বা জ্বর অবস্থায় কামড় দিয়ে থাকে, তো পরবর্তীতে সেই মশা যখন কোনো সুস্থ ব্যক্তিকে কামড় দেবে তখন সেভাবেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে যায়। এডিস মশার যে ছড়ায় ডেঙ্গু, এটা সাধারণত এই পরিষ্কার, আমরা আগে যেটা জানতাম যে পরিষ্কার পানিতে ডিম পাড়ে, এটি রাতের বেলা কামড় দেয়, এটা আমাদের একটা আগের ধারণা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই মশা সাধারণত পরিষ্কার পানি, নোংরা পানি, সব পানিতেই এর বংশবিস্তার করতে পারে এবং দিন রাত সবসময় এই মশা কামড় দিতে পারে। তাই কাজে আমাদের সারাক্ষণই সচেতন থাকতে হবে। আর যে ডেঙ্গু ভাইরাসটা দিয়ে এই রোগটি হয়ে থাকে, ডেঙ্গু ভাইরাসে সাধারণত চার ধরনের সেরোটাইপ রয়েছে। ডেঙ্গি 1, 2, 3, 4 এই 4 ধরনের সেরোটাইপ দিয়েই ডেঙ্গু জ্বরটা হয়ে থাকে। তাহলে এই ডেঙ্গু জ্বর হলে আমাদের আসলে কি হবে, রোগী হচ্ছে কীরকম সিমটম নিয়ে আসবে। তাহলে আমরা সবাই জানি যে জ্বর হবে, অনেক হাই গ্রেড ফিভার হতে পারে, 103, 4, অনেকের 5, 6 পর্যন্ত হয়ে যায়। অনেক বেশি জ্বর থাকবে, তীব্র মাথা ব্যথা থাকবে, চোখের চারিদিকে ব্যথা থাকবে, শরীর ব্যথা থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে র্যাশ হতে পারে। জ্বরের 2 থেকে 3 দিনের মাঝে হচ্ছে সারা গায়ে লাল লাল র্যাশ বা চাকা চাকা হতে পারে এবং আরও সাথে অনেক কিছু খারাপ উপসর্গ থাকতে পারে, যেমন বমি থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, পাতলা পায়খানা, এরকম আরও অনেক কিছু হয়ে থাকে। তো এই ডেঙ্গু জ্বরটাকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করতে পারি। যে কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু জ্বরটা হবে কিন্তু এটাকে বলে আনডিফারেন্সিয়েটেড ফিভার, যে জ্বর হয়ে গেল হয়তো কেউ বুঝতেই পারলো না যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, একটা জ্বর হয়েছিল যে সেটা ডেঙ্গু ছিল কিনা সে জানে না। আর এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, যে এখানে যে ডেঙ্গুর যে টিপিক্যাল সাইন সিমটমগুলো, যে জ্বর, মাথা ব্যথা, র্যাশ, শরীর ব্যথা, এসব কিছু থাকবে কিন্তু কোনো ব্লিডিং থাকবে না। আরেক ধরনের আছে যেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার। সেটাতে হচ্ছে যে শরীরের হিমাটোক্রিট বেড়ে যায় আর হচ্ছে হেমোরেজিকে এখানে হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হয়। আর এখানে এর মধ্যে কিছু ব্যাপার আছে, এখান থেকে রোগী খারাপ হয়ে অনেক প্রেশার কমে গিয়ে, পালস কমে গিয়ে এক ধরনের শকে চলে যেতে পারে। এটাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম, যেটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে হতে পারে। আর আরেকটা হচ্ছে একেবারেই খারাপ হয়, যেটা হচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। হ্যাঁ, সেটাতে হচ্ছে ডেঙ্গু জ্বরের সাথে অনেক ধরনের ম্যানিফেস্টেশন থাকবে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে এটা আক্রান্ত হবে, যেমন হচ্ছে ব্রেইন ইনফেক্টেড হতে পারে, লাংস ইনফেক্টেড হতে পারে, লিভার, মানে বিভিন্ন মাল্টি সিস্টেম ইনভলভ করলে তখন এটা বলবো আমরা এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। তার মধ্যে আমাদের এখন ক্লাসিক্যাল ডেঙ্গু সিনড্রোমটাই কমন সবচেয়ে বেশি, আর হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেটাতে রোগীরা অনেক সময় শক নিয়ে আমাদের কাছে আসে। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তাহলে একটা রোগীর, আর এই এপিডেমিকের সময় যেহেতু এখন চারিদিকেই ডেঙ্গু হচ্ছে, কাজে কোনো জ্বরের রোগী যদি আসে বা প্রথম দিনেই যদি জ্বর হলেই আমাদের মাথায় কিন্তু থাকতে হবে যে ডেঙ্গু, কাজে ডেঙ্গু টেস্টটা আমাদের অবশ্যই করতে হবে। যেমন আগে একটা ছিল যে ডেঙ্গুতে সর্দি কাশি বা এগুলা হয় না, বা এগুলো হলে আমরা ভাবি যে না, এটা তাহলে ডেঙ্গু না। কিন্তু এখনকার এবারে ডেঙ্গু এটা চেঞ্জ করে ফেলে এমন হয়েছে যে ডেঙ্গুর সাথে সর্দি কাশিও থাকতে পারে। তাহলে নর্মাল ভাইরাল ফিভার এটাকে আমরা ভাববো না, যে কোনো জ্বরকেই আমাদের ডেঙ্গুটা মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে জ্বরের প্রথম ডেঙ্গুতে আমরা পরীক্ষা করতে পারি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি, শরীরের রক্তের কোন উপাদান কেমন আছে, এটার জন্য আমরা সিবিসি টেস্ট করি। আর 2টা টেস্ট আছে যে জ্বরের যদি প্রথম 3 দিনের মধ্যে আমরা করতে চাই, তাহলে তখন আমরা অ্যান্টিজেন দেখি, যে ডেঙ্গু NS1
আর যদি আমাদের 3 দিন পার হয়ে যায় বা এরপরে হচ্ছে তখন মাঝখানে একটা গ্যাপ দিতে হবে, তখন আসলে কোনোটাই পজিটিভ আসে না। তখন 6 দিন পরে গিয়ে আমরা ডেঙ্গুর অ্যান্টিবডি করতে পারি, আইজিজি আইজিএম। তাহলে এখন আমরা যেহেতু সবসময় ডেঙ্গুটা মাথায় রাখবো, তাহলে জ্বরের 3 দিনের মধ্যেই আমাদেরকে অবশ্যই সিবিসি আর NS1 এই টেস্টটি করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মতো আমাদের ব্যবস্থাপত্র নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি যে ডেঙ্গু ভাইরাসটা আসলে এমনভাবে সে মিউটেশন করেছে বা চেঞ্জ হয়েছে, অনেক সময় এবারের ডেঙ্গুর ক্ষেত্রে দেখছি যে হয়তো বা সিবিসিটা দেখে আমরা বুঝি যে ডেঙ্গু পজিটিভ বা সাইন সিমটম ডেঙ্গুর মতো, কিন্তু NS1 দেখা যাচ্ছে 50% কেসে আমরা নেগেটিভ পাচ্ছি। কাজে NS1 নেগেটিভ হলেও আমরা ধরে নিব না যে এটা ডেঙ্গু না। আমাদের রোগীর ক্লিনিক্যাল অবস্থার উপর ডিপেন্ড করে আমাদেরকে ব্যবস্থাপত্র নিতে হবে। এখন এই সব ধরনের ডেঙ্গুকেই কি আমি হসপিটালে ভর্তি করব, নাকি হচ্ছে কাদের ক্ষেত্রে আমার আসলে চিকিৎসা ব্যবস্থাটা কেমন হবে? তাহলে ডেঙ্গুর এই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা ডক্টরেরা এই ডেঙ্গু রোগীদেরকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি, যে ক্যাটাগরি A B C। ক্যাটাগরি A কারা? যাদের হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু, যে তাদের শুধুমাত্র জ্বর আছে, হাই গ্রেড ফিভার, সাথে হচ্ছে মাথা ব্যথা, চোখ ব্যথা বা কিছু র্যাশ থাকতে পারে, কিন্তু যাদের অন্য কোনো খারাপ সিমটম নাই, কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন নাই বা পালস, ব্লাড প্রেশার এগুলো ভালো আছে, এসব রোগীদেরকে আমরা বাসায় রেখে চিকিৎসা করতে পারি। তাদেরকে আমরা জ্বরের জন্য জ্বরের প্যারাসিটামল ওষুধ দিব, আর তাদেরকে আমরা প্রচুর পরিমাণে একটু তরল খাবার, পানি, শরবত এগুলো বেশি করে খেতে বলবো। এবং এদের ক্ষেত্রে আমরা কিছু ওয়ার্নিং সাইন যেগুলোকে বলে, যেগুলো খারাপ উপসর্গ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা অবহিত করে দিব যে সেরকম কিছু যদি দেখে তাহলে যেন তারা হসপিটালে নিয়ে আসে। আর এটা হচ্ছে ক্যাটাগরি B, যাদের হচ্ছে এই ওয়ার্নিং সাইনগুলো রয়েছে। তাহলে আমাদের ওয়ার্নিং সাইনগুলো কি জানতে হবে, যে ডেঙ্গু জ্বর আছে, সাথে হচ্ছে প্রচুর পেটে ব্যথা, পারসিস্টেন্ট ভমিটিং, বমি, যে ঘন্টায় 3 বার বা তার বেশি বমি করছে, যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে, যদি অনেক ডায়রিয়া থাকে, শরীরের কোনো অংশ থেকে যদি কোথাও থেকে রক্তপাত হয়, এসব পেশেন্টকে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দেব। এবং যাদের ওই সিবিসিতে যদি আমি হেমাটোক্রিটটা যদি বেশি পাই, তাহলে এগুলি সবই হচ্ছে আমার মারাত্মক উপসর্গ বা ওয়ার্নিং সাইন, এদেরকে আমি বাসায় রেখে চিকিৎসা দেব না। আরেকটা গ্রুপ যারাও ক্যাটাগরিতে বিতে পড়বে, যে যদি 1 বছরের নিচে বাচ্চা, বেশি ছোট বাচ্চা যারা, আবার বেশি বয়স্ক যারা, যাদের বিভিন্ন কোমরবিডিটি রয়েছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ, এনাদেরকেও আমরা বাসায় রাখবো না, হসপিটালে রেখে চিকিৎসা করব। আর আরেকটা গ্রুপ হচ্ছে যাদের বাসায় দেখার মতো কেউ নেই, একা থাকে বা হসপিটাল থেকে অনেক দূরে থাকে, এই ক্যাটাগরির পেশেন্টও গ্রুপ বিতে পড়বে, যাদেরকে আমরা ডেঙ্গু হলে হসপিটালে ভর্তি করব। আর লাস্ট যে ক্যাটাগরিটা পড়ছে ক্যাটাগরি C, এটা হচ্ছে মারাত্মক ডেঙ্গু, যেটা হচ্ছে যারা শক নিয়ে প্রেজেন্ট করে, পালস পাচ্ছি না, ব্লাড প্রেশার একদম কমে গেছে, পাচ্ছি না অথবা একদম কম, যাদের সিভিয়ার ব্লিডিং, হ্যাঁ, আর তারপর হচ্ছে যাদের ডেঙ্গু জ্বরের সাথে অন্য ব্রেন ইনভলভ করে ফেলেছে, যাদের অন্য লিভার ইনভলভ করে ফেলেছে, যেটা বলেছিলাম এক্সপান্ডেড ডেঙ্গু, তাহলে এদেরকেও আমরা হচ্ছে সরাসরি, এদের আসলে ICU ম্যানেজমেন্টই দরকার, দ্রুত হসপিটালে ভর্তি করব। তাহলে আমরা এখান থেকে একটা বুঝলাম যে কাদের আমরা ভর্তি করব আর কাদের করব না। আর ভর্তি করার পর তো ডক্টর যেভাবে বুঝবে, ডক্টরের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করবে। আর যাদের করব না, বাসায় তারা প্রচুর পরিমাণে পানি টানি খাবে আর খেয়াল করবে যে কোনো ওয়ার্নিং সাইন আছে কি না। তাহলে এ তো গেল আমাদের চিকিৎসা। কিন্তু আমরা কি করব, আমাদের হতে হবে সচেতন যে আমাদের ডেঙ্গুটা যাতে নাই হয়। হ্যাঁ, আমরা আমাদের বাড়ির আশপাশে পরিষ্কার রাখবো, কোথাও যেন পানি জমে না থাকে, ফুলের টবে যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে, ফুলদানিতে যেন পানি জমে না থাকে। তারপরে আর কি করব, মশা নিরোধক ক্রিম ব্যবহার করতে পারি, দরজা জানালায় নেট ব্যবহার করব, ঘুমানোর সময় মশারি ব্যবহার করব। তাহলে আমরা যদি সচেতন থাকি, আমাদের আশেপাশ পরিষ্কার রাখি, তাহলে আমরা এই ডেঙ্গুটা থেকেও রক্ষা পেতে পারবো। তাহলে সবাই সচেতন হবে এবং সবাই সুস্থ থাকবে। আর ডেঙ্গুতে হচ্ছে আমরা আরেকটা জিনিস জেনে রাখি যে আমরা কি করব না। ডেঙ্গু জ্বর হলে আমরা ওই অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট, এটা আমাদের খাওয়া যাবে না, যে
এটা মাথায় রাখতে হবে যে তাহলে হচ্ছে এই রক্তপাতের সম্ভাবনাটা বেড়ে যায়। আর আমরা যত অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করব না, ডেঙ্গুতে না বুঝে এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে ডেঙ্গু সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সচেতন থাকি এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ধন্যবাদ।